প্রিয় স্টুডেন্টসরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের জন্য নতুন করে আরেকটি ক্লাস নিয়ে আসলাম। সেটা হচ্ছে স্থির তড়িৎ অধ্যায়ের আমরা ক্লাস করব এখন। আমার পরিচয় হচ্ছে মোহাম্মদ শাহ আলম স্যার, সাভার মডেল কলেজের লেকচারার। আমরা তোমাদের যে কোনো প্রয়োজনে সর্বসময় তোমাদের পাশে থাকতে চাই, যদি তোমরা আমাকে সহযোগিতা করো। সহযোগিতা কি? তোমরা এটা নিয়মিত দেখবে, তোমরা লাইক করবে, কমেন্টস করবে, এবং তোমার ফেসবুক থেকে যদি দেখো ফলো করবে, এবং যে কোনো প্রবলেম যদি তোমরা দেখতে পাও তাহলে কমেন্টসে জানাবে। আর যে কোনো প্রয়োজন হলেও কমেন্টসে জানাবে। আমি চেষ্টা করবো তোমাদের সকল ধরনের সমস্যাগুলো সলভ করার জন্য। এখন স্থির তড়িৎ আলোচনা করব। স্থির তড়িৎ স্থির তড়িৎ বলতে আসলে কি বোঝায়? আসলে স্থির তড়িৎ বলতে আমরা যে একটা ইলেকট্রন যদি স্থানচ্যুত হয়ে যায় তাহলে সেখানে স্থির তড়িৎ এর সৃষ্টি হয়। যেমন স্থির তড়িৎ কাকে বলে? স্থির আধানের প্রভাব ও ক্রিয়াকে স্থির তড়িৎ বলে। স্থির তড়িৎ এর বিভিন্ন কিছু আমরা একটু আলোচনা করতে চাই। আসলে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। টোটাল যে আলোচনা করি অনেক সময়ের ব্যাপার। আমরা এখানে প্রথমে যেটা আলোচনা করব যে আধানের কোয়ান্টায়ন কি। আধানের কোয়ান্টায়ন হচ্ছে কোনো একটা বস্তুতে আধানের পরিমাণ হবে ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক আকারে। কোনো ভগ্নাংশ হতে পারে না। যেমন কোন একটা বস্তুতে 5টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন, কিন্তু 1.5 ইলেকট্রন হতে পারবে না। এটা হচ্ছে আধানের কোয়ান্টায়ন। তখন এখানে তাহলে কোন একটা বস্তু যদি বলে, যে কোনো একটা বস্তু তোমাকে বলে এই বস্তুর আধানের পরিমাণ কত, তুমি বলবা কিউ পরিমাণ আধান আছে। অর্থাৎ n সংখ্যক ইলেকট্রনের আধানের সমষ্টি হচ্ছে কিউ। এই কিউ কে আমরা বলবো বিন্দু চার্জ। বিজ্ঞানী কুলম্ব বিন্দু চার্জ নিয়ে আলোচনা করেছেন। Q1 আর হচ্ছে Q2 মধ্যে দূরত্ব যদি হয় r, তাহলে বিজ্ঞানী কুলম্ব বলেছেন F = 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই r²। এখানে এপসাইলন শূন্য মধ্যে বেদনযোগ্যতা। 1/4 পাই এপসাইলন নটের একটা নির্দিষ্ট মান আছে। F = 9 × 10⁹ Q1 Q2 বাই r²। এখানে শূন্য মধ্যে বেদনযোগ্যতা এপসাইলন নট 8.854 × 10⁻⁻12 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। এখানে হচ্ছে তোমার এই এপসাইলন নটের মান। আচ্ছা, তাহলে আমরা এই কুলম্বের সূত্রের সাহায্যে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা কমপ্লিট করতে পারবো। যদি Q1 Q2 এর মান দেওয়া থাকে, নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে, তাহলে আমরা বল নির্ণয় করতে পারবো। এভাবে আমরা কুলম্বের সূত্রে হচ্ছে বল নির্ণয় করব। অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে কুলম্বের সূত্রে ভেক্টর রূপ দাও, তখন তুমি এভাবে দেবে F = 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই r² ইন্টু r²। এখানে r³ বলতে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই r³ ইন্টু r। এ হচ্ছে ভেক্টর রূপ, কুলম্বের সূত্রে ভেক্টর রূপ। এখানে যে জিনিসটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি। দেখো, এটা হচ্ছে কোন একটি চার্জিত বস্তুর চারদিকে যে এলাকা জুড়ে ওই বস্তুর প্রভাব বিস্তার লাভ করে তাকে তড়িৎ ক্ষেত্র বলা হয়। তড়িৎ ক্ষেত্রের বাইরে হচ্ছে অসীম দূরত্ব একক ধনাত্মক আধান। এই আধানে পড়েছে একক ধনাত্মক পরখ আধান। অসীম দূরত্বতে একক ধনাত্মক পরখ আধানকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে তড়িৎ বিভব বলা হয়। বিভব = কিউ বাই, দেখো বিভব হচ্ছে W/Q। এখানে Q যদি 1 হয় তাহলে V W, অর্থাৎ একক আধানকে ক্ষেত্রের ভিতরে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে তড়িৎ বিভব বলা হয়। আরো কিছু সমীকরণ পাবে। B =ED, আবার V = 1/4 পাই এপসাইলন নট Q/r। এই বিভব হচ্ছে একটি ভেক্টর রাশি নয়, বিভব হচ্ছে একটি স্কেলার রাশি। আর প্রাবল্য কি? কোন একটা একক আধানকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে স্থাপন করতে যে পরিমাণ একক আধানকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে স্থাপন করতে যে পরিমাণ
বল লাভ করে, স্থাপন করলে যে পরিমাণ বল লাভ করে সেই বলটা হচ্ছে প্রাবল্য। প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয়। প্রাবল্য বললেই তোমাকে দিক নিয়ে কথা বলতে হবে। ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, ই ইকুয়াল টু বি বাই ডি, E equal to B by D, E equal to F by Q equal to mg by E, এটাও লেখা যায়। তাহলে এখানে আসলে তোমাদের যে অধ্যায়টায় প্রাবল্য এবং বিভব নিয়ে প্রায় 60% উদ্দীপক আছে, আমরা সেটাই নিয়ে একটু এখানে আলোচনা করব। প্রথমে দেখো, আমরা যদি বলি শূন্য মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে, যে মাধ্যমে হোক, আমরা এখানে দুইটা আদান দিয়ে দিব, একটা হচ্ছে Q1, একটা হচ্ছে Q2। Q1 ইকুয়াল টু ধরো 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, আমরা যদি এখানে একটা আদান দিয়ে দেই 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 বা 6 দিচ্ছি, আমরা দেখো একটা মান দিচ্ছি, তাহলে আমরা এখানে বলতে পারি 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম, এটা হচ্ছে কি 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম। এটাকে অনেক সময় ন্যানো কুলম বলতে পারে, মাইক্রো কুলম বলতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর মধ্যে দূরত্ব যদি হয় 1.5 মিটার। এখান থেকে অসংখ্য কোশ্চেন আনসার করা যায়। 1 নাম্বার, তড়িৎ বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। 2 নাম্বার হচ্ছে মধ্য বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। 3 নাম্বার হচ্ছে এ ও বি গোলকদ্বয়ের সংযোগ রেখার উপর কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। আবার ঠিক তদ্রূপ এটা মাইনাস দিয়েও তোমার করতে পারে। তাহলে আমরা এই 3টা কোশ্চেন আনসার করি। আমরা যদি বলি এ গোলকীয় আধানের জন্য ধরি মধ্যবিন্দু পি, এ গোলকীয় আধানের জন্য পি বিন্দুর বিভব বি ইকুয়াল টু বি এ প্লাস বিবি, তাহলে বি 1/4 পাই এপসাইলন নট কিউ এ প্লাস কিউ বি, 1/4 কিউ এ বাই কিউ বি বাই দূরত্ব 0.75 মিটার। তাহলে আমরা অ্যান্সার করে ফেলতে পারবো। আর যদি বলে মধ্যবিন্দুতে প্রাবল্য নির্ণয় করো, তাহলে আমরা নির্ণয় করবো E1, এই বিন্দুতে আধানের জন্য পি বিন্দুর প্রাবল্য 1/4 পাই এপসাইলন নট Q1 বাই R1 স্কয়ার। R1 বলতে আমরা এখানে দিব 0.25, এটা হচ্ছে 0.75, ঠিক আছে। আর এটা হবে 0.75 হোল স্কয়ার। তবে এখানে দিক বলতে হবে, দিক হবে, খেয়াল করবে যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে বলবে ওইখানে একটা একক ধনাত্মক আধান আছে, এটা ধরে বিবেচনা করতে হবে তোমাদের। তাহলে দিক কিভাবে নির্ণয় করবে, এটা বড় একটা আধান, এটা ক্ষুদ্র আধান, সমাধান পরস্পরকে বিকর্ষণ করে, তার দিকটা হবে পিবি বরাবর, দিক হবে পিবি বরাবর। ঠিক তদ্রূপ E2 যদি আমরা নির্ণয় করি বা ইবি যেটি বলি আমরা, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাহলে Q2 বাই 0.75 যে আমরা স্কয়ার দিতে পারি। এবার দিক হবে এটা ধনাত্মক, এটা ধনাত্মক, তাকে বিপরীত দিকে ধাক্কা দিবে, অর্থাৎ বিপি বরাবর, এটা হচ্ছে দিক, দিক হবে বিপি বরাবর। ঠিক এখন যদি বলে মধ্যবিন্দুতে যেহেতু প্রাবল্য নির্ণয় করতে বলছে, তাহলে এই আধান তাকে এদিকে ধাক্কা দিচ্ছে, এই আধান তাকে এদিকে ধাক্কা দিচ্ছে, তাহলে মধ্য কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে লব্ধি প্রাবল্য আমরা পাবো E ইকুয়াল টু রুট ওভার ই বি স্কয়ার প্লাস ই এ স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2
প্লাস 2EBE cos 180 ডিগ্রি। এই হচ্ছে তোমাদের লব্ধি প্রাবল্য নির্ণয়। এখন যদি বলে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, লব্ধি প্রাবল্য আর প্রাবল্য শূন্য হবে এক জিনিস না। তাহলে দেখো আমরা কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে সেটা যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা একটু ব্যতিক্রম সিস্টেমে করতে হবে। আমরা একটু বলে যাচ্ছি, যদি এটা মাইনাস হয়, এটা যদি মাইনাস হয় তাহলে কি হবে? মধ্যবিন্দুতে বিভব আমরা ঠিক একই সিস্টেম নির্ণয় করব, এখানে শুধু মাইনাস আসবে। আর প্রাবল্য আমরা নির্ণয় করব, দিকটা চেঞ্জ হবে, শুধু দিক চেঞ্জ হবে। দিকটা কি? যদি এটা মাইনাস হয় তাহলে এর দিক হবে এদিকে এই বিন্দুতে আদানের জন্য, আর বি বিন্দু আদানের জন্য দিকটা হবে এদিকে। তাহলে আমাদের মধ্যে কোণ 180 পরিবর্তে শূন্য দিতে হবে, তাহলে আমাদের উদ্দীপকের আনসারটা হয়ে যাবে। তারপরে যদি বলে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের একটু ব্যতিক্রম ভাবে করতে হবে। কারণ হলো এতে আদা ধরি, আমরা এই কথাটা বলবো যে ধরি এ হতে এক্স দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। তাহলে এই দূরত্বটা কত হবে? 1.5 মাইনাস এক্স দূরত্ব। তাহলে আমরা এই বিন্দুতে আদানের জন্য প্রাবল্য ই এ 9 into 10 to the power 9 5 by 9 10 to the power 9 5 into 10 to the power minus 9 by x square। দিক অবশ্যই বলতে হবে, দিক হবে এটা মাইনাস, এই আদানকে সে কাছে টানবে, তাহলে দিক হবে পি এ বরাবর বরাবর। আর ই বি ইকুয়াল টু হচ্ছে তোমার 9 into 10 to the power 9 10 into 10 to the power minus 9 by 1.5 minus x whole square। এখানেও দিক হবে এটা মাইনাস হওয়ার কারণে, যে এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস, তাহলে ওকে ধাক্কা দিবে এদিকে। এখন কথা হলো, সবচেয়ে বড় কথা হলো, যদি মধ্যবিন্দুতে ভিতরে প্রাবল্য তখনই হবে যদি প্লাস হয় দুইটা। যদি দুইটা প্লাস হয় তাহলে এই বিন্দুটা ধাক্কা দিবে। দেখো এটা আমরা বলছি দিক হবে, এটা পি পি বি বরাবর, আর এটা হচ্ছে দিক হবে এই আদান ধনাত্মক, তার দিকে ধাক্কা দিবে, এই আদান তাকে দিকে ধাক্কা দিবে, মধ্যবিন্দু কোণ 180 ডিগ্রি হবে। তাহলে আমরা কি করব? দেখো দিক হবে বিপি বরাবর বরাবর। এরপরে আমরা যদি বলি যে বলছে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, একটা কথা মনে রাখবে যে এটা 5, এটা হচ্ছে 10, এই আদানটা বড়, একটা ক্ষুদ্র আদানকে যখন ধাক্কা দিবে তাহলে এই আদানটা তাকে এদিকে নিয়ে আসবে, এই আদানও ধাক্কা দিবে। যখন মধ্যবিন্দুতে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে তখন এদের মধ্য দিয়ে কোণ হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে আমরা বলবো ই বি ইকুয়াল টু ই এ। এখানে আমরা ইবি ইকুয়াল টু ই এ যদি বলি তাহলে এইটা আমরা কেটে দিতে পারি, এইটা আমরা কেটে দিতে পারি, পাওয়ার কেটে দিতে পারি, এখানে 2 আসবে, এইটা আমরা কেটে দিতে পারি। তাহলে মানটা আবার এইভাবে দাঁড়ায় 2 বাই 1.5 মাইনাস এক্স হোল স্কোয়ার, আর এইটা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। এখান থেকে আশা করি তোমরা অবশ্যই এক্স এর মানটা বের করে নিতে পারবে, অর্থাৎ সেটা হবে এই বিন্দু থেকে এক্স দূরত্ব, অর্থাৎ যে দূরত্ব পাবে তা এখানে প্রাবল্য শূন্য হবে। আবার আরেকটা যদি বলে যে প্রমাণ করো যে এই বিন্দুর কাছাকাছি কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, তাহলে দেখো এখানে মধ্যবিন্দু 0.75, যদি এই পি বিন্দুর দূরত্ব আছে 0.62 মিটার আসবে, এখানে এক্স এর মানটা আসবে 0.62 মিটার। তাহলে 0.62 মিটার যদি আসে, তাহলে অবশ্যই সেটা এই বিন্দুর কাছাকাছি, এরকম ভাবে উদ্দীপক আসতে পারে। যদি এখানে একটা আদান ঋণাত্মক হয় তাহলে তোমরা কি করবে? যদি একটা আদান ঋণাত্মক হয় তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানটা ঋণাত্মক দিয়ে দেব। তখন এখানে আমরা বলবো যে একটি আদান ঋণাত্মক হলে তখন আমরা নির্ণয় পদ্ধতি ভিন্ন হয়ে যাবে, কারণ তখন আমরা বলবো যে আদান ক্ষুদ্র
যে আদান ক্ষুদ্র সেই ক্ষুদ্র আদানের বর্ধিতাংশের উপর এক্স দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। তাহলে এ বিন্দুতে আদানের জন্য ই এ ইকুয়াল টু 9 ইন্টু 10 টু the 9 5 ইন্টু 10 টু the -9 বাই এক্স স্কোয়ার, আর বি ই বি ইকুয়াল টু হবে 9 ইন্টু 10 টু the 9 10 ইন্টু 10 টু the -9 বাই 1.5 প্লাস এক্স হোল স্কোয়ার। এটা দিক অবশ্যই 180 ডিগ্রি, কারণ এই আদানটা এক মাইনাস এই আদানটা বাইরে চলে যাবে। এই আদানটাকে Q1 আদান কি করবে, তাকে টানবে কাছে বিপরীত আদান হওয়ার কারণে, আর Q2 আদান কি করবে, তাকে ধাক্কা দিবে। আর তাহলে একটা আদান তাকে ধাক্কা দিচ্ছে দূরে নিয়ে যাওয়ার জন্য, আরেকটা আদান তাকে কাছে টানছে, তাহলে মধ্যবর্তী কোণ অবশ্যই 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা বলতে পারি ই বি ইকুয়াল টু ই এ। তাহলে সেক্ষেত্রে আমরা মানগুলো যদি বসাই দিই, এটা কেটে দিতে পারি আমরা, তাহলে 5ও কেটে দিতে পারি, এখানে 2 আসবে। হ্যাঁ, তাহলে আমরা 2/1.5 প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 1/x²। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নিয়ে আসবো। সেই মানটা আসবে তোমার 623 এটা একটু করলে বুঝতে পারবে, সেই মানটা আমরা বের করব। অর্থাৎ তখন বলবো এই বিন্দু থেকে বাহিরে এক্স দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। এ হচ্ছে সরল রেখা সংক্রান্ত কোন ধরনের উদ্দীপক যদি আসে তোমরা পারবে। হ্যাঁ, এখানে আরেকটা ব্যতিক্রম ধরনের উদ্দীপক আসে, যদি তোমাকে বলা হয় দুটি গোলক দুটিকে স্পর্শ করে আবার যদি তার পূর্বের স্থানে স্থাপন করা হয়, তাহলে গোলক দ্বয়কে স্পর্শ করার পূর্বে এবং পরে সৃষ্ট বলের তুলনা করো। গোলক দ্বয়কে স্পর্শ করার পূর্বে এবং পরে সৃষ্ট বলের তুলনা করো। এটা একটু ভালো করে বুঝো। যদি আমরা লিখতে পারি গোলক দ্বয়কে স্পর্শ করার পূর্বে বলটা হবে 9 ইন্টু 10 টু the 9 মাইনাস 5 ইন্টু 10 টু the 9 ইন্টু 10 ইন্টু 10 টু the -9 বাই দূরত্ব হচ্ছে তোর 1.5 হোল স্কয়ার। আবার তুই লিখবা গোলকদ্বয়কে স্পর্শ করা হলে গোলকদ্বয়ে আদান সুষমভাবে বণ্টিত হবে। অর্থাৎ সেক্ষেত্রে আবার যদি পুনরায় এদেরকে আলাদা করে 1.5 মিটার দূরত্বে স্থাপন করা হয়, তাহলে প্রত্যেক গোলকে আদানের পরিমাণ Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু Q1 প্লাস Q2 বাই 2, অর্থাৎ Q, এটাকে আমরা Q বলতে পারি। অর্থাৎ সময় কেন, যখন দুটো গোলকে স্পর্শ করে তখন +10 -5 এর সাথে তোমার যোগ করলে +5 হবে। তখন আমরা +5 কে যদি আমরা ভাগ করি 5 ইন্টু 10 টু the -9 বাই 2 ইকুয়াল টু 2.5 ইন্টু 10 টু the -9 কুলম্ব হবে। অর্থাৎ প্রত্যেক গোলকে তখন আদানের পরিমাণ হবে 2.5 10 টু the -9 কুলম্ব। এক্ষেত্রে যদি তোমাকে আবার পুনরায় 1.5 মিটার দূরত্বে স্থাপন করা হয়, তাহলে আমরা স্পর্শ করার পরে আমরা সৃষ্ট বল নির্ণয় করব। 9 ইন্টু 10 টু the কত 9 Q1 Q2 স্কয়ার 5 ইন্টু 10 টু the -9 হোল স্কয়ার, সরি 2.5 ইন্টু 10 টু the -9 হোল স্কয়ার বাই 1.5 স্কয়ার। তাহলে এখানে F2 এর মান আমরা পাবো, আবার F1 এর একটা মান পাবো। সেক্ষেত্রে আমরা যদি F1 কে F2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা একটা মান পেয়ে যাব। এটা হচ্ছে তুলনা। এর পরবর্তীতে আরেকটা সিস্টেমে তোমাদের এখানে উদ্দীপক আসে প্রাবল্য এবং বিভব নির্ণয়ের জন্য, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে। ত্রিভুজের ক্ষেত্রে যদি হয় তাহলে সেটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। যে সেটাকে দেখো, ধরো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ হয়, আমরা যদি এখানে মান দিয়ে দিই, ধরো এটা এ, এটা বি, এটা সি, তাহলে এ বি সি যদি হয় এবং প্রত্যেকের কোণ ধরো 2 মিটার, সমবাহু ত্রিভুজ 2 মিটার, এটাও 2 মিটার। এখন যদি কোশ্চেন করা হয় বা এদের এখানে ধরো একটা আদান দেওয়া আছে 3 × 10 টু the -6 কুলম্ব, আর ওইখানে দেওয়া আছে ধরো 3 × 10 টু the -6 কুলম্ব, 3 × 10 টু the -6 কুলম্ব। এই উদ্দীপকের মাধ্যমে ধরো এখানে আমরা চিন্তা করতে পারি যে সি বিন্দুতে
তড়িৎ বিভব নির্ণয় করো। গড় 2 যদি আমরা দেই, ধরো সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তারা বলতে পারে যে আরেকটা আমরা কোশ্চেন দিতে পারি এখানে, যে এই বিন্দুতে চার্জ ঋণাত্মক হলে এই বিন্দুতে চার্জ ঋণাত্মক হলে সেম একই কথা, বিভব ও প্রাবল্য নির্ণয় করো। তাহলে ধনাত্মক হলে কি হবে, ঋণাত্মক হলে কি হবে, আমরা একটু সহজে দেখাচ্ছি। আমরা বলি এ গোলকে এ বিন্দুতে যার জন্য সি বিন্দুর বিভব বি, বিসি ইকুয়াল টু বি এ প্লাস বিবি। একই সিস্টেম করতে পারবো না, 9 ইন্টু 10⁹ বাই 2 আমরা কমন নিয়ে নিলাম দূরত্ব, তাহলে হবে Q1 প্লাস Q2 অর্থাৎ 9 ইন্টু 10⁹ বাই 2 ইন্টু 3 ইন্টু 10⁻6 প্লাস 3 ইন্টু 10⁻6। এটা যোগ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে 2.7 10⁻4। বিভব একক হচ্ছে ভোল্ট। আর যে প্রাবল্য নির্ণয় করতে বলে তাহলে আমরা দিক দিয়ে দিতে হবে। প্রাবল্য নির্ণয় করতে বলে, হ্যাঁ এখানে আরেকটা ব্যাপার আমরা বলে দিচ্ছি আগেই, যদি তোমাদের বলে বি ইকুয়াল টু বি এ প্লাস বিবি, অর্থাৎ যদি এখানে মাইনাস হয় তাহলে আমরা এখানে মাইনাসটা দিব। এ বিন্দুতে মাইনাস হলে মাইনাস দিব, বি বিন্দুতে মাইনাস হলে মাইনাস দিব, মাইনাসটা ইউজ করব যদি মাইনাস হয় এখানে, কারণ এটা হচ্ছে তোমার স্কেলার রাশি, প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস দিতে হবে। আর যদি প্রাবল্য নির্ণয় করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা সেম আগের মধ্যে প্রাবল্য নির্ণয় করব, বলবো এ গোলকে আধানের জন্য প্রাবল্য ই এ, হ্যাঁ, ইকুয়াল টু 9 ইন্টু 10⁹ 3 ইন্টু 10⁻6 বাই 2 স্কয়ার। দিক বলতে হবে দিক হবে সি প্রাইম বরাবর, অর্থাৎ সি প্রাইম বরাবর। আবার বি বিন্দুতে আদানের জন্য সি বিন্দুর প্রাবল্য ই বি ইকুয়াল টু 9 ইন্টু 10⁹ 3 ইন্টু 10⁻9 বাই 2 স্কয়ার। দিক হবে আমরা যদি বলি এখানে বি প্রাইম বরাবর, অর্থাৎ এই দিক হবে এখানে, কারণ কি প্রাবল্য বলে যে বিন্দু প্রাবল্য নির্ণয় করতে বলবে সে বিন্দু একটা একক ধনাত্মক আধান আছে, এটা মনে রাখতে হবে। তাহলে একক ধনাত্মক আধানকে ধাক্কা দিবে, এদিকে যাবে। এখানে ধনাত্মক আধান ধনাত্মককে ধাক্কা দিবে, এদিকে যাবে। তাহলে লব্ধি প্রাবল্যটা এদিকে কাজ করবে। তাহলে মধ্যে কোন 60 ডিগ্রি যদি হয় তাহলে লব্ধি প্রাবল্য বার কত, ই ইকুয়াল টু রুট ওভার ই এ স্কয়ার প্লাস ই বি স্কয়ার প্লাস 2 ই এ ই বি cos 60 ডিগ্রি। বাস এটা আমরা পেয়ে যাব। এখানে লব্ধির মানটা আমরা পাবো 1.16 1.169 10⁴ নিউটন পার কুলম। তোমরা চেক করবে, যদি হিসাবটা তোমরা ঠিক করে নিবে, আমরা আশা করি এগুলো বুঝবে। এরপরে যদি তোমাকে বলে সি বিন্দুতে, এই সি বিন্দুতে যদি একটি ভর ঝুলানো হয়, ধরো এখানে বললো যে সি বিন্দুতে 2 ইন্টু 10⁻4 কেজি ভরের একটি বস্তু ঝুলালে এটি ঝুলে থাকবে কিনা, তাহলে আমরা এখানে সূত্র বার করব
ই ইকুয়াল টু আমরা জানি, আমরা বের করেছি এখানে কত 1.169 ইন্টু 10 টু দি পাওয়ার কত 4 নিউটন পার কুলম। যদি বলে জুলে তাহলে আমরা বের করি ডাব্লিউ ইকুয়াল টু এম জি। তাহলে আমরা এম এর মান 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 9.8, যদি ই ইকুয়াল টু ডাব্লিউ হয় তবে অথবা ই ইজ গ্রেটার দেন ডাব্লিউ হয় তবে জুলে থাকবে। আর যদি ডাব্লিউর মানটা কম হয় মানে বেশি হয় আর প্রাবল্য কম হয় তাহলে জুলে থাকবে না, এটা মনে রাখতে হবে। এখন কথা হলো স্যার, যদি এখানে যে আদান যদি সমান না হয় তাহলে আমরা কি করব? যদি আদান সমান না হয় তাহলে এটা ধরো 6, এটা ধরো 3, তাহলে গঠনটা কি করতে পারে? আমরা ধরো এটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে কি হতে পারে? তাহলে আমরা চিত্রের মাধ্যমে এটা একটু ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে দেখো এটা চিত্রের মধ্যে কিভাবে ক্লিয়ার করব, যে এই আদানটা তাকে এদিকে ধাক্কা দিবে, ঠিক আছে, কারণ এই আদানটা তাকে এদিকে কি করবে? টানবে। তাহলে লব্ধিটা হবে একটু ব্যতিক্রম, তো আমরা থিটা বের করতে হবে। এটা আমরা সামান্তরিক চিন্তা করে এই থিটা বের করবো, যার সাথে এটা দেওয়া হচ্ছে ই এ, এটা হচ্ছে ই বি। তাহলে আমরা বের করব যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে কি সিঙ্গেল, আমরা জানি যার সাথে অ্যাঙ্গেল সে ভূমি, এও আমরা জানি। তাহলে ই এর সাথে লব্ধি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে বের করব tan থিটা ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল সে ভূমি অর্থাৎ তার সিঙ্গেল করে দিব, আর ইবি cos এই মানটা হচ্ছে তোমার এই যে মানটা, এই মানটা আমরা দেখব কত হয়। ই এ ইবি cos মানটা আমরা বের করব, তাহলে বলেছে ই বি sin আলফা, আমরা মানটা বের করে নিব। তাহলে আশা করি এই ধরনের আমরা নির্ণয় করতে পারবো, আশা করি দিক নির্ণয় করতে আমরা পারবো। এখানে আবার আরেক ধরনের উদ্দীপক আছে, সেটা হচ্ছে কি চতুর্ভুজ সংক্রান্ত উদ্দীপক। চতুর্ভুজ অর্থাৎ সবই কিন্তু বিভব এবং প্রাবল্য নিয়ে। হ্যাঁ, চতুর্ভুজ সংক্রান্ত উদ্দীপক হচ্ছে এরকম, সেটা হচ্ছে সেম কেস, এ যদি হয় বি, এটা যদি হয় সি, এটা হচ্ছে ডি বিন্দু, এ বি সি এবং এটা হচ্ছে ডি বিন্দু। তাহলে বি বিন্দুতে যে আদান দিয়ে দেওয়া হয় -3 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কুলম, এখানে হলো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কুলম, হ্যাঁ, আর এটা দেওয়া 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কুলম। তাহলে এখানে অনেকগুলো কোশ্চেন আমরা বের করতে পারবো। সেটা কি, যে তোমাকে বললো যে যদি প্রতি বাহুর দৈর্ঘ্য 2 মিটার হয়, প্রতি বাহুর দৈর্ঘ্য 2 মিটার হয়, তাহলে সমবাহু, এক্ষেত্রে ডি বিন্দুর বিভব যদি বের করতে বলে তাহলে বের করব তোমার বি ডি হলো বি এ প্লাস বি প্লাস বি সি। এখানে দূরত্ব কিন্তু এটা বের করে নিতে হবে 2√2, আর আমরা জানি √2a বর্গক্ষেত্রের কেন্দ্র, মানে বর্গক্ষেত্রের কেন্দ্র হচ্ছে √2a, আর এখানে এ বলতে এখানে বাহুর দৈর্ঘ্য বোঝানো হয়েছে। তাহলে আমরা এভাবে নির্ণয় করতে পারবো আশা করি। আর প্রাবল্য যদি নির্ণয় করতে বলে ই এ 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, ডি বিন্দু যদি প্রাবল্য নির্ণয় করতে বলে তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 তোমার 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6 বাই 2 স্কয়ার। দিক বলে দিব আমরা, দিক হবে এদিকে ডিডি প্রাইম বরাবর। আর যদি আমরা ইবি নির্ণয় করি তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 3 ইন্টু 10 টু দি পাওয়ার দিকে ডি প্রাইম বরাবর -6 বাই 2√2 হোল স্কয়ার। দিক হবে
ডিবি বরাবর দিক হবে ডিবি বরাবর। আবার ই সি মানে সি বিন্দুতে আদানের জন্য ডি বিন্দুর প্রাবল্য হবে 9 × 10⁹ 3 × 10⁻³ 3 × 10⁻⁶/2 হোল স্কয়ার। দিক হবে সি প্রাইম বরাবর এখান থেকে আমরা বুঝতে পারছি, দেখো এই বিন্দুতে আদানের জন্য প্রাবল্য কাজ করতেছে এদিকে, সি বিন্দুতে আদানের জন্য প্রাবল্য কাজ করতে এদিকে, মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ই এ সি আমরা বের করব ই এ স্কয়ার প্লাস ই সি স্কয়ার প্লাস আর লাগবে না, কারণ এটা 90 ডিগ্রি, cos 90 মানে হচ্ছে 0। তখন আবার আমরা ই এ সি এর সাথে ই বি আমরা লব্ধি প্রাবল্য বার করবো, অর্থাৎ ই ডি ইকুয়াল টু ই এ সি স্কয়ার প্লাস ই বি স্কয়ার প্লাস 2 ই এ সি ই বি cos কত ডিগ্রি 180 ডিগ্রি। বাস আমরা ডি বিন্দুর প্রাবল্য নির্ণয় করে ফেলতে পারবো। এভাবে আমরা অনেক ধরনের উদ্দীপক আনসার করতে পারবো। আমরা কেন্দ্রে বিভব নির্ণয় করতে পারবো। হ্যাঁ, কেন্দ্রে কৃত কাজ অর্থাৎ একটি আদানকে ডি বিন্দু থেকে বর্গের কেন্দ্রে আনতে কৃত কাজ, আমরা ও বিন্দুর বিভব বের করব। তাহলে কৃত কাজ যদি বলে তাহলে W ইকুয়াল টু বি ও মাইনাস বি ডি ইন্টু কিউ, যাকে আমরা আনবো W ইকুয়াল টু বি কিউ, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ আসে। তাহলে যদি আমরা একটা আদান আনতে চাই, ধনাত্মক আদানকে আনতে চাই, তাহলে সে অবশ্যই কি হবে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তাকে নিয়ে আসতে হবে। আমরা এটা জানি, এটা বোর্ডে আসছে, তোমরা একটু দেখলে বুঝতে পারো। W ইকুয়াল টু বি ও মাইনাস বিডি ইন্টু কিউ। যাই হোক, আসলে এগুলো অনেক ধরনের উদ্দীপক আসতে পারে। আবার গোলকের ক্ষেত্রেও তোমার আসতে পারে এই ধরনের উদ্দীপক। সবই বিভব এবং প্রাবল্য নিয়ে, সব কিছু বিভব প্রাবল্য নিয়ে। যদি গোলকের ক্ষেত্রে হয় তাহলে এখানে আমরা একটু দেখতে পারি, দেখো যে গোলকের ক্ষেত্রে যদি হয়, হ্যাঁ, তাহলে এই যে এরকম একটা গোলক আছে, ধরো এই গোলকে চার্জ দেওয়া আছে, চার্জের ব্যাসার্ধ ধরো 0.5 মিটার দেওয়া আছে, এরকম চার্জ দেওয়া আছে ধরো 6 ন্যানো কুলম, এরকম যদি দেওয়া থাকে, তাহলে সবসময় বিভব নির্ণয় করতে হলে গোলকের ভিতরে কোনো বিন্দুর বিভব নির্ণয় করতে যদি বলে, তাহলে তোমার গোলকের বিভব নির্ণয় করতে পৃষ্ঠের দূরত্ব নিয়ে বিভব নির্ণয় করতে হবে। অর্থাৎ গোলকের বিভব যদি নির্ণয় করতে বলে, যেমন ধরো বললো যে গোলকের কেন্দ্র হতে 0.4 মিটার ও 0.8 মিটার দূরত্বে বিভব ও প্রাবল্য নির্ণয় করো। তখন কি করবে? তখন এই 0.4 মিটারের পরিবর্তে 5 মিটার দিয়ে বিভব নির্ণয় করতে হবে। অর্থাৎ বি ইকুয়াল টু 9 × 10⁻9 6 × 10⁻⁹ বাই 0.4 নিয়ে যদি তুমি বিভব নির্ণয় করো তাহলে অঙ্ক হবে না। অর্থাৎ গোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্বে সর্বত্র বিভব কি হয়? হ্যাঁ, সমান হয়, বিভব সমান। এই জন্য এখানে অনেক সময় লেখচিত্র আসে। যদি লেখচিত্র তোমার চাই বিভব বনাম দূরত্বের লেখচিত্র, তাহলে লেখচিত্রটা এরকম হবে, এই যে এরকম, তুমি এদিকে উচ্চারণ দিতে পারো, এই যে এরকম হবে বিভব এবং বনাম দূরত্বের লেখচিত্র। আর যে প্রাবল্য নির্ণয় করতে বলে, তাহলে ফাঁপা গোলকের ক্ষেত্রে প্রাবল্য ই ইকুয়াল টু 0/1/4πε0 0/r, অর্থাৎ 0 হবে, কারণ গোলকের উত্তল পৃষ্ঠে আদান অবস্থান করে, ভিতরে কোনো আদান অবস্থান করতে পারে না। আর ভিতরে অবস্থান যেখানে আদান নাই সেখানে প্রাবল্য 0 হবে, কারণ আমরা জানি একক আদানের উপর সৃষ্ট বলকে প্রাবল্য বলা হয়। এভাবে তোমরা গোলকের ক্ষেত্রে বিভব প্রাবল্য নির্ণয় করতে পারবে। তবে একটা শর্ত হলো, যদি গোলকটা নিরেট হয় তাহলে বিভব এবং যা কিছু সব আগের মতোই হবে। আর
নিরেট গোলক যদি হয় তাহলে প্রাবল্যের সমীকরণটা জেনে নাও 1/4πε0 কিউ আর বাই আর স্কয়ার, অর্থাৎ এখানে স্মল আর হচ্ছে ভিতরে কোনো বিন্দু দূরত্ব, আর এই আরটা হচ্ছে ক্যাপিটাল আর হচ্ছে কি গোলকের ব্যাসার্ধ। তাহলে অর্থাৎ নিরেট গোলকের ক্ষেত্রে তোমার প্রাবল্য কি হবে না, শূন্য হবে না। শুধুমাত্র গোলক যদি ফাঁপা হয় তাহলে প্রাবল্য শূন্য হবে। এবং বাহিরে কোনো বিন্দু প্রাবল্য নির্ণয় করতে বললে আমরা নর্মালি যে সূত্র দিয়ে ব্যবহার করি 9 হ্যাঁ কিউ বাই আর স্কয়ার, এই সূত্রে আমরা অর্থাৎ 0.8 স্কয়ার দিয়ে দিব। বাহিরে প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে সূত্রে কোনো চেঞ্জ নাই। ভিতরে কোনো প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে যদি গোলক ফাঁপা হয় তাহলে প্রাবল্য শূন্য হবে। আর যদি ভিতরে কোনো বিন্দু প্রাবল্য নির্ণয় করতে পারে সেই গোলকটা যদি তোমার নিরেট হয় তাহলে অবশ্যই এই সূত্রটা আমাদের ইউজ করার মাধ্যমে আমরা ওই গোলকের প্রাবল্য নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা এই অংশটা পুরোপুরি বুঝতে পেরেছো। ভিডিও ছাড়ো। আচ্ছা, এই পর্যায়ে আমরা ধারক নিয়ে কথা বলবো। তোমরা সবাই জানো ধারক কি, দুটি পাতের মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আদানরূপে চার্জ ধরে রাখার যান্ত্রিক কৌশলকে ধারক বলা হয়। এবং এই ধারকের দুই পাতের মধ্যবর্তী 1 ভোল্ট বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ আদানের প্রয়োজন হয় তাকে ধারকের ধারকত্ব বলে। সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে ভি ইকুয়াল টু যদি 1 ভোল্ট হয় তাহলে সি ইকুয়াল টু কিউ। তাহলে এখানে দেখো 1 ভোল্ট, একটি ধারকের দুই প্রান্তে বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যেভাবে কি আদানের প্রয়োজন হয় তাকে ওই ধারকের ধারকত্ব হয়। ধারকের ধারকত্বকে দুই ভাবে সংযোগ দেওয়া যায়। একটা হচ্ছে শ্রেণী 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস ডট ডট। আর যদি সিপি প্যারালালি হয় C1 প্লাস C2 প্লাস C3। এখানে যেটা শিখার ব্যাপার সেটা হচ্ছে দুটি ধারককে শ্রেণীতে যুক্ত করা হলে এদের মধ্যে তোমার আধান একই থাকে কিন্তু ভোল্টেজ ভাগ হয়ে যায়। যেমন একটি ধারক, এটা ধারক, একটা ধারক দিয়ে দিলাম এখানে, এটা C1, এটা C2, এটা আমরা শ্রেণীতে যুক্ত করেছি। এটা হচ্ছে একটি তড়িৎ কোষ। এই তাহলে দেখো এই দুইটা ধারক, এদিকটা কিউ কিন্তু একই থাকবে, বাট এখানে ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে। একটা V1 আর হচ্ছে V2। তাহলে আমরা বলবো দুটি ধারককে শ্রেণীতে যুক্ত করা হলে ভোল্টেজ চেঞ্জ হয়ে যায়, আদান একই থাকে। এক্ষেত্রে যদি এটা ই হয় ইলেকট্রোমোটিভ ফোর্স, তাহলে আমরা বাড়ি করব V1 ইকুয়াল টু কিউ বাই C1, V2 ইকুয়াল টু কিউ বাই C2 ইকুয়াল টু কিউ বাই বি। হ্যাঁ, তাহলে আমরা বের করতে পারবো অনুরূপ ভাবে যে দুইটা ধারককে প্যারালালি সংযোগ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ওই ধারকের ক্ষেত্রে ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে কিন্তু বিভব একই থাকবে। দেখো এটা C1, এটা কি C2। তাহলে C1 এবং C2 হওয়ার কারণে আমরা এখানে ধরি এটা Q1, এটা কি Q2। এক্ষেত্রে ভোল্টেজ একই থাকবে। তার সাথে Q1 আমরা বাইর করব কিভাবে, Q ইকুয়াল টু C1 ইন্টু B, Q2 ইকুয়াল টু C2 ইন্টু B। অর্থাৎ আমরা কিভাবে ধারকের সাহায্যে ধারকের শ্রেণী এবং সমান্তরাল সমবায়ে ভোল্টেজ আদান এবং ধারকের মান নির্ণয় করতে পারি সেইগুলো আমরা একটু দেখালাম। এখানে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সূত্র আছে, সেটা আমি একটু দেখাবো। সমান্তরাল পাত ধারকের ধারকত্বের সমীকরণ। সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে দেখো সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি। এখানে এ হচ্ছে পাতের ক্ষেত্রফল, ডি হচ্ছে তোমার দুই পাতের মধ্যবর্তী দূরত্ব। ধরো এরকম একটা ধারক ব্যবহার করা হলো, যদি একটা ধারক ব্যবহার করা হয় আমরা এখানে আদান দিয়ে দিলাম এই, তাহলে এটা এই পাতের ক্ষেত্র হচ্ছে এ, এদের মধ্যে দূরত্ব ডিসটেন্স হচ্ছে ডি। তাহলে এখানে সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি। আর যদি এটা অন্য কোনো মাধ্যমে তাহলে সি ইকুয়াল টু এপসাইলন নট কে এ বাই ডি।
এভাবে আমরা ধারকের ধারকত্ব নির্ণয় করতে পারি। এভাবে দেখো, এরপরে ডাই ইলেকট্রিক, দেখো ডাই ইলেকট্রিক ফলক যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। C equal to epsilon naught A by D minus T into 1 minus 1 by K। এখানে কি হচ্ছে, ডাইইলেকট্রিক, অর্থাৎ যদি তোমার এমন একটা ধারক হয়, তাহলে এর মধ্যে একটা ফলক যদি দেওয়া থাকে কে, তাহলে আমরা এটা এখানে টি হচ্ছে থিকনেস, এটার পুরুত্ব, আর ডি হচ্ছে দুইটা ধারকের মধ্যবর্তী দূরত্ব, আর আমরা জানি এ হচ্ছে পাতের ক্ষেত্রফল। তাহলে এভাবেও কি আমরা ধারকের ধারকত্ব নির্ণয় করতে পারবো। তবে হ্যাঁ, এবার তোমাদের 2026 সালে এই ধারকের ধারকত্ব নিয়ে তোমাদের বিভিন্ন ধরনের উদ্দীপক আসার সম্ভাবনা আছে। ডাইইলেকট্রিক ফলকযুক্ত ধারকের ধারকত্ব নির্ণয়ের সমীকরণ আসার সম্ভাবনা আছে। তাহলে এখানে একটি আহিত ধারকের সঞ্চিত শক্তি রাশিমালা ইউ ইকুয়াল টু হাফ সি বি স্কয়ার ইকুয়াল টু হাফ কিউ বি ইকুয়াল টু হাফ কিউ স্কয়ার বাই সি। যে সময় যে মান দেওয়া থাকে সেটা দিয়ে তোমরা এই একটি আহিত ধারকের সঞ্চিত শক্তি নির্ণয় করতে পারবে। আবার এখানে একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয়ের ক্ষেত্রে সমীকরণ আছে, সেটা হচ্ছে ইউ প্রাইম ইকুয়াল টু হাফ এপসাইলন নট ই স্কয়ার, যদি এটা শূন্য মাধ্যম না হয় অন্য মাধ্যম তাহলে এপসাইলন নট কে ইন্টু ই স্কয়ার হবে। এইভাবেই আমরা এখন সঞ্চিত শক্তির রাশিমালাটা নির্ণয় করতে পারি। এরপরে তোমাদের এখানে দ্বিমেরুটা যদিও 25 সালে আসছে, এখন আসে কিনা আমরা বলা বড় মুশকিল, তোমরা চেষ্টা করবে দ্বিমেরুর কিছু সূত্র করার জন্য। সেটা হচ্ছে দ্বিমেরুর অক্ষের মধ্যবিন্দু হতে অক্ষের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব তড়িৎ প্রাবল্য নির্ণয়, তারপরে দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডের উপর তড়িৎ প্রাবল্য নির্ণয়, একটা সূত্র দিয়ে এগুলো নির্ণয় করা যায়। যদিও E equal to 1/4 পাই epsilon naught p square by r square 1 plus 3 cos theta। এই সূত্রের মাধ্যমে সবকিছু নির্ণয় করা হয় p by r কিউব। অর্থাৎ এই থিটার মান যদি শূন্য হয় তাহলে অক্ষের উপর, আর এই থিটার মান যদি তোমার কি হয় 90 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডকের উপর। আবার যে কোনো তড়িৎ দ্বিমেরুর আশেপাশে যে কোনো তড়িৎ বিভব নির্ণয় সমীকরণ b equal to p cos theta by r স্কয়ার 1/4 পাই এপসাইলন আছে 1/4 পাই এপসাইলন। এভাবে যে কোনো তড়িৎ বিভব নির্ণয় করতে পারবে আমরা আশা করি। এরপরে এবার যেহেতু তোমাদের ফার্স্ট পার্টে কোশ্চেন বিভিন্ন করা হয়েছে, আমরা বলবো তোমাদের গাউসের সূত্র যে অংশটা, এগুলো অনুধাবন থেকে আসতে পারে। অনুধাবন কোশ্চেন আছে গাউসের সূত্র লেখো, তড়িৎ তোমার প্রাবল্য দ্বিমেরু ভ্রামক কাকে বলে এটা আসতে পারে কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র নির্ণয় করো। অনুধাবনে যেটা খুবই কমন কোশ্চেন, আমরা আশা করব এটা তোমরা একটু কি দেখবে।